অবিরত দিনান্ত মূর্ছা গিয়েছে, মেদিনীতে নেমে এসেছে ঘোর আঁধারিয়া। হুট করে আবহাওয়া খারাপ করেছে, ক্ষণে ক্ষণে মেঘ গর্জে উঠেছে, টিমটিমে মোমবাতি শিখা মৃদু মন্দ সমীরণে কেঁপে উঠছে। ভূমি ঘরেই রয়েছে। মাগরিবের নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ আইপিএসের সমস্যা দেখা দিয়েছে, চলছে না। এদিকে প্রলয় এখনো বাড়ি ফেরেনি। বাকিরা সবাই যে যার ঘরে রয়েছেন। বিছানার ওপর বসে একটা হাদিসের বই পড়ছে ভূমি। বইটা ফিরোজা দিয়েছেন তাকে। ফিরোজার ঘরে গল্প, উপন্যাস আর ইসলামিক বই দিয়ে ভরপুর। তিনি বই পড়তে খুব পছন্দ করেন, সেই সঙ্গে বই সংগ্রহ করতেও ওনার বেশ আগ্রহ। যখনই সময় পান নিজে গিয়ে পছন্দ করে পড়ে, তারপর বই কেনেন। ভূমি এখন নবীর জীবনী পড়ছে। মোমবাতি জ্বালিয়ে সেই টিমটিমে আলোয় বই পড়তে তার বেশ ভালো লাগছে। গ্রামের বাড়ির মতো অনুভূতি আসছে। ছোটবেলায় এভাবেই কুপি জ্বালিয়ে পড়তো। তাদের তো বিছানা ছিল না, তাই মেঝেতেই মাদুর বিছিয়ে তারপর পড়তো। দিনগুলো কতই না সুন্দর ছিল। এশারের আজান পড়েছে। বইটা বন্ধ করে বিছানার উপর রেখে ভূমি ওয়াশরুমে চলে গেল অজু করবে বলে। আগে নামাজ আদায় করবে, তারপর আবারও বইটা পড়বে। 25 পৃষ্ঠা অবধি পড়া শেষ হয়েছে তার। বই পড়ার মাঝেও বেশ সময় কাটছিল। রাত 9টা। কলিং বেল চাপতেই সাবিনা সদর দরজা খুলে দিল। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে প্রলয় সোজা নিজের ঘরে চলে এলো, কারণ বৈঠকখানায়ও এখন কেউ নেই। পূর্ণতা পুষ্পিতা তাদের ঘরে পড়ছে। প্রলয় নিজের ঘরেই চলে এলো। এসে দেখলো ভূমি বিছানার উপর বসে আছে। মোমবাতি জ্বলছে। জল করতে থাকা মোমবাতির উজ্জ্বল লালচে হলুদ আলো ভূমির সর্বাঙ্গে আছড়ে পড়ছে। প্রলয় দরজা আটকাতে উদ্যত হলো। হঠাৎ হাওয়া শব্দে চমকে উঠল ভূমি। চোখ তুলে তাকালো দরজার দিকে। প্রলয়কে দেখতে পেয়ে কিছুটা স্থির হলো। বিছানা ছেড়ে নামলো সে। এখন নিশ্চয়ই প্রলয় ফ্রেশ হতে ওয়াশরুমে যাবে। বলার আগেই ভূমি ওয়ার্ড্রপ থেকে প্রলয়ের জন্য ট্রাউজার টি শার্ট বের করে রাখলো বিছানার ওপর। তোয়ালেখানা হাতে নিয়ে তার কাছে গেল। ইতোমধ্যেই প্রলয় তার হাত থেকে ঘড়িটা খুলে ফেলেছে। বুকের কাছ থেকে সাদা শার্টের বোতাম দুটো খুলে ফেলেছে। বুকের লোমশগুলো আধারে দেখা গেল না, তবে এরই মাঝে বিদ্যুৎ চলে এলো। প্রলয়ের উন্মুক্ত বুক দৃষ্টিগোচর হলো। ভূমি চোখ ফিরিয়ে নিল। লজ্জারা হানা দিচ্ছে। হাতে থাকা মোবাইলটা বিছানার উপর ছুঁড়ে ফেলল প্রলয়। এরপর ভূমিকে পেছন থেকে জড়িয়ে ধরল। ফ্রেশ পরে হব, আগে বউকে আদর করে নেই। ভূমি বাহানা খুঁজতে লাগলো। হুট করেই বলে উঠল, দরজা খোলা আছে, যে কেউ চলে আসতে পারে। প্রলয় তোয়াক্কা করল না, বরঞ্চ ভূমির গ্রীবায় সিক্ত পরশ দিয়ে অশক্তি মাখা কণ্ঠে বলল, এই বাহানা কাজে দেবে না, নতুন কিছু ভাবো। ভূমি সোজা হয়ে দাঁড়িয়ে রইল। ভূমির ললাটে আলতো পরশ এঁকে দিয়ে আবারও বলল, তোমায় আদরে আদরে মুড়িয়ে রাখবো শোনা। কথাটা বলতে দেরি, ভূমিকে পাজা কোল তুলতে দেরি না। আচমকা কোলে তুলে নেওয়ায় ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করলো ভূমি। প্রলয়ের মতিগতি ঠিক লাগছে না তার। লোকটার তপ্ত নিঃশ্বাস গায়ের ওপর আছড়ে পড়ছে। এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হচ্ছে। প্রলয়ের গলা জড়িয়ে ধরেছে সে। ভয়ে আছে যদি পড়ে যায় তাহলে তো তার কোমর ভাঙবে, কিন্তু সে জানেই না প্রলয় তার ভূমিকন্যাকে কখনোই আঘাত পেতে দিবে না। চোখ মেললে তাকালো ভূমি। প্রলয় তাকে বিছানায় সন্তর্পণে শুয়ে দিয়ে বলল, তোমার এমপি মশাইয়ের জীবন থাকতে কোনো আঘাত তোমাকে ছুঁতে পারবে না ভূমিকন্যা। আর হ্যাঁ, এত পালাই পালাই করছো কেন? দুপুরে বলেছিলাম না আমার শরীরে বিন্দু মাত্র এনার্জি নেই। এনার্জি পেতে হলে মিষ্টির ছোঁয়া প্রয়োজন। ভূমি তাড়াতাড়ি করে শোয়া থেকে বসে পড়ল। অধর কোণে মুচকে হাসির ছোঁয়া। প্রলয়ের কথা বোধগম্য হয়নি। এতটা অবুঝ নয় সে। তাকে দেখে এমপি মশাইও বাঁকা হাসলো। ভূমির পা টেনে নিজের কাছে নিয়ে এলো। সিক্ত ওষ্ঠে ছোঁয়ালো, এঁকে দিল। সঙ্গে সঙ্গে জোড়া অধরষ্টের আলিঙ্গনে দম আটকে আসার উপক্রম। প্রলয়ের পিঠ খামচে ধরল ভূমি। আবেশে চোখ বন্ধ করে নিয়েছে। লোকটা ব্যাকুল হয়ে তার অষ্টদয়ের ওপর চড়াও হয়েছে। অনুভূতির তীব্র উচ্ছ্বাস সর্বাঙ্গে। শিরা উপশিরায় রক্ত ছলকে উঠল। দেদারসে হৃদস্পন্দন বাড়তে শুরু করলো। কোমল হাত দ্বারা প্রলয়ের চুলের পেছনে আঁকড়ে ধরল সে। ইতিমধ্যে ভূমিকন্যার বুকের ওপর থেকে ওড়না সরিয়ে নিয়েছে প্রলয়। কোমরে হাত রেখে নিজের অনেকটা কাছে টেনে নিল ভূমিকে। যতটা কাছে টানলে দুটি দেহের দূরত্ব ঘুচবে, সময় বয়ে যায়। প্রলয় আরও ব্যাকুল হতে শুরু করলো। এরই মাঝে কেউ এসে দুয়ারে কড়া নাড়ল। হঠাৎ করে শব্দ হওয়ায় ঘাবড়ে গেল ভূমি। প্রলয়কে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু বলিষ্ঠ দেহের এই লোকটার সঙ্গে সে কি পারবে? প্রলয় নিজের মাঝে নেই।
ভূমিকে আবারও কাছে পাওয়ার তাড়নায় মেতে উঠেছে সে। ভূমির অধরষ্টে আবারও রুক্ষভাবে আলিঙ্গন শুরু করলো। উন্মাদ হয়ে উঠেছে প্রতিনিয়ত। এবারও প্রলয়কে নিজের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করলো ভূমি। অসহায় মুখ করে সেই গম্ভীর চোখের দিকে তাকালো। প্রলয় থেমে গেল, হুট করে রেগে গেল, তবে ভূমির সঙ্গে খারাপ ব্যবহার করলো না। আবারও দরজায় কেউ কড়া নাড়ছে, এবার যেন জ্বলন্ত অগ্নিশিখা নিভে গেল। প্রলয় উঠে বারান্দায় চলে গেল। মেঝে থেকে নিজের ওড়নাটা গায়ে আর মাথায় ভালো করে পেঁচিয়ে দরজা খুলে দিল ভূমি। অর্পণ দাঁড়িয়ে রয়েছে। প্রলয়ের সঙ্গে তার একটু দরকার ছিল, খুবই গুরুত্বপূর্ণ দরকার। মাথা নিচু করে ভূমিকে জিজ্ঞাসা করলো, ভাই ঘরে আছে? ভূমি মাথা ওপর নিচ ঝাঁকিয়ে বলল, জি। অর্পণের গলার আওয়াজ শুনে ঘরে চলে এসেছে প্রলয়। এমনভাবে তাকাচ্ছে যেন অর্পণকে কাঁচা চিবিয়ে খাবে। বুকের কাছ থেকে শার্টের বোতাম খোলা, হাতা গুটিয়ে রাখা। অর্পণ আর চোখে প্রলয়কে দেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন ভাই? সব সময়কার মতো আজও প্রলয়ের তেরা জবাব, তোকে আমার খুব পছন্দ হয়েছে, তাই তাকিয়ে আছে। প্রলয়ের কথা শুনে মাথায় হাত অর্পণের। তার ভাই বিয়ের পরও শুধরাবে না। চুপসে যাওয়া মুখ নিয়ে অর্পণ বলল, ভেবেছি বিয়ে হয়েছে, এবার অত্যন্ত তোমার সব উদ্ভট কথাবার্তা থেকে রেহাই মিলবে, কিন্তু তা আর হলো কই? তুমি তো সেই একাই আছো। তুই আমাকে রেহাই দিলি কোথায়? সেই তো বাগড়া দিতে চলে এলে। প্রলয়ের কথার মানে অর্পণ বুঝতে না পারলেও ভূমি ঠিকই বুঝতে পেরেছে। মুখ অন্যদিকে ফিরিয়ে হেসে উঠল। বড় বড় চোখে শাসানো দৃষ্টিতে তাকালো প্রলয়, যেন চোখ দিয়ে বলছে আজ আর রক্ষে নেই। ভূমি আর দাঁড়ালো না প্রলয়ের সামনে। দুই ভাইকে কথা বলতে দিয়ে সে বেরিয়ে গেল। রাতের খাবার কারোরই খাওয়া হয়নি এখনো। ভূমি নিচে চলে গেল, খাবার গরম করতে হবে, সবাই হয়তো কিছুক্ষণ পরে খেতে বসবে। ফিরোজা আর ভূমি সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। গোলবাহার আগেই খেয়ে শুয়ে পড়েছেন। ওনার আবার ব্লাড সুগার। খাওয়া দাওয়ার পর ওষুধ খেয়ে শুয়ে পড়েন। প্রলয়ের গ্লাসটাতে পানি ভরে দিয়ে পাশেই বসে পড়ল ভূমি। নিজের প্লেট আজ অল্প করে ভাত নিয়েছে, খেতে ইচ্ছে করছে না। এদিকে সকলে খেতে শুরু করে দিয়েছে। খাওয়ার এক পর্যায়ে প্রলয় জিজ্ঞাসা করলো, পরীক্ষা কেমন হয়েছে পূর্ণপুষ্প? আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে বড় ভাইয়া। বাকিগুলোর প্রস্তুতি কেমন? সবগুলোই ভালো। পুষ্পিতা বলল, আমার মেয়ের নিয়ে সমস্যা আছে। মাধুরী চটে গেলেন মেয়ের ওপর। ক্রুদ্ধ হয়ে জিজ্ঞাসা, সারা বছর কি করেছিস? আগে বলিসনি কেন? পানি পান করে মুর্শিদ শিকদার বললেন, হ্যাঁ, আমি কিছু বললেই তো তা চেঁচানো হয়ে যায়। কেউ কিছু বলল না। যে যার মতো খাওয়া মনোযোগী হলো। ভূমি প্রলয়ের পাতে ভাত আর তরকারি দিল। এরপর নিজেও খেতে শুরু করলো, আর চোখে একবার মাধুরীর দিকেও তাকাচ্ছিলেন। আজ আর তেমন কিছুই বললেন না তিনি। হয়তো ওনার রাগ কমে আসছে কিছুটা। সবে রাতের খাবার খেয়ে ঘরে এসেছে অর্পণ। সময় কাটছে না তার। আজ সারাদিনে একবারও ইরার সঙ্গে কথা হয়নি। মেয়েটা নিজে থেকেও একটিবার কল করেনি। সে দিয়েছিল কিন্তু ধরেনি, হয়তো ফোন কাছে ছিল না। এমনিতে তো ঘন্টার পর ঘন্টা কথা হয় তাদের। অর্পণ ভাবলো ইরাকে একবার কল করবে, যেইভাবে সেই কাজ। চার্জিং থেকে ফোনটা নিয়ে ইরার নাম্বারে ডায়াল করলো সে। রিং হবার সঙ্গে সঙ্গে ধরে ফেললো ইরা। অর্পণ জিজ্ঞাসা করলো, কি করেছিলে? পড়ছি। তাহলে মোবাইল হাতে কেন? রুটিন দেখেছিলাম, তখনই আপনি কল করলেন। তা বলুন, কোনো দরকার? সারাদিন যে একটিবারও কল দিলে না। আসলে আমার সেমিস্টারের রুটিন দিয়েছে, প্রচুর পড়তে হবে। তাহলে বিরক্ত করলাম। তুমি পড়ো, আর হ্যাঁ, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, রাত জাগবে না। বাকি পড়া কাল কভার করবে। ফোন কানে রেখে ইরা বলল, কল কেটে দিল অর্পণ। ফোন আবারও চার্জিংয়ে দিয়ে বিছানা ঘুমিয়ে পড়লো। অবশ্য এখন তার ঘুম আসবে না। প্রতিদিন এই সময়টাতে ইরার সঙ্গে কথা বলে, তবে আজ তো ইরা ব্যস্ত। তার সেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার সিদ্ধান্ত নিল। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে প্রলয়। অপেক্ষার প্রহর গুনছে, কখন ভূমি ঘরে আসবে। খাওয়া শেষ হতেই সে তো ঘরে চলে এলো, কিন্তু বিবি সাহেবার আসার নামগন্ধই নেই। নিচে কি করছে এখনো? এদিকে তার বরমশাই যে অপেক্ষা করছে, করতে করতে অক্কা পাচ্ছে, সেদিকে খেয়াল নেই মোটেও। প্রলয় হতাশ, খুব হতাশ। যখন তার বউকে কাছে পাওয়া যাচ্ছে না, প্রলয় একবার বিছানার ডান পাশে যাচ্ছে তো আরেকবার বিছানার বাঁ পাশে যাচ্ছে। সময় যেন কাটছেই না। কিছুক্ষণ এভাবে গড়াগড়ি খেয়ে বারান্দায় চলে গেল প্রলয়। দুদিন ধরে সিগারেট ছুঁয়েও দেখেনি। শশী নম্বরে ঘোর আধারিয়া। মৃদুমন্দ সমীরণে অপরাজিতা গাছের লতাপাতা গুলো দুলছে।
বারান্দায় হরিভ্রাদ্র আলো জ্বলছে। রেলিংয়ে গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে প্রলয়, দৃষ্টি স্থির রেখেই বিস্তীর্ণ অন্ধিকা অম্বরে। সময় থমকে গেছে তার। আজ দুপুরে একটা প্রেস কনফারেন্স ছিল। আসন্ন সংসদ নির্বাচন নিয়ে বহু প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। প্রত্যেকটা নিউজ চ্যানেলে প্রলয়ের কথাগুলো লাইভ টেলিকাস্ট হচ্ছে। মোবাইলে সেগুলোই একটিবার দেখলো সে। মাথা ধরে গিয়েছিল তার। একটা সিগারেট ধরালো প্রলয়। পরপরই উষ্ণ ধোঁয়া বাতাসে বিলীন করে দিল। আজকাল সিগারেটের ধোঁয়াতেই স্বস্তি মেলে না। ভূমি ঘরে এসে দরজা আটকে দিল। প্রলয়কে না পেয়ে একবার ওয়াশরুমের দরজার দিকে তাকালো। না, দরজা তো বাহির থেকে বন্ধ। এরপর দেখলো বারান্দার দরজা হুট করে খোলা। সে ভেবেই নিল প্রলয় এখন বারান্দায় রয়েছে। তাই সে বিছানা গুছিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল বাঁধতে আরম্ভ করলো। বিকেলে ফিরোজা চুলে তেল লাগিয়ে দিয়েছিল। ঘন দীঘলকে সে একা তেল দিতে পারে না ভূমি। বিয়ের আগে সবসময় আম্মা তাকে তেল লাগিয়ে দিতেন। কুপি সেই টিমটিমে আলোয় মাদুর পেতে বসে তেল লাগাতেও এক অন্যরকম উচ্ছ্বাস কাজ করত। এখানে তো মুখ ফুটে বলতেও দ্বিধাবোধ হয় যে আমাকে চুলে তেল লাগিয়ে দিন। ছোটবেলা থেকে আম্মা তার চুলে তেল লাগিয়ে দিতেন। এই চুলের যত্ন সবসময় তার আম্মাই করতেন। চুল বাঁধতে গিয়েও আম্মার কথা খুব মনে পড়ল ভূমির। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এরই মাঝে বারান্দা থেকে ঘরে ফিরে এলো প্রলয়। ভূমিকে আয়নার সামনে বসে থাকতে দেখে রাগ হলো তার। ঘরে এসেছে কিন্তু তাকে একটিবার ঘরে ডাকলো না। ভাবতে আরেক দফা রাগ হলো। তখন অর্পণ চলে আসে। খুব বিরক্ত বোধ হচ্ছিল। বউয়ের সাথে প্রেম করেও শান্তি নেই। কেউ না কেউ ঠিকই বাগড়া দিতে চলে আসবে। আজ অর্পণ এসেছে, কাল অন্য কেউ আসবে। তার উপর তার অবস্থা দেখে ভূমিও হাসছিল। হুট করে সে কথাটা মনে পড়ে গেল তার। আয়নায় ভূমির প্রতিবিম্ব দেখেই বলল, তখন খুব হাসা হচ্ছিল। চট করে ভূমি আয়নায় তাকালো। প্রলয়ের প্রতিবিম্ব লক্ষ্য করা যাচ্ছে। লোকটা তার থেকে 3 হাত দূরত্বে রয়েছে। লোকটা ঠিকই মনে রেখেছে। ভূমি না জানার ভান করে বলল, কখন? আমার তো মনে পড়ছে না। ধীর পায়ে এগিয়ে এলো প্রলয়। ভুরু উঁচিয়ে ভূমিকে একবার দেখলো। সে জানে ভূমি ইচ্ছে করেই এমন করছে। ক্ষীণ হেসে ভূমির দিকে কিছুটা ঝুঁকে প্রলয় বলল, এখন তো মনে পড়বেই না। তা আমি মনে করিয়ে দেই, তাহলে হয়তো মনে পড়বে তুমি কখন আর কোন কারণে হাসছিলে। প্রলয়ের গা থেকে সিগারেটের ধোঁয়ার বিদকুটে গন্ধ আসছে। গা গুলিয়ে উঠেছে ভূমির। সিগারেটের গন্ধ সহ্য হয় না তার। কিন্তু লোকটা যে ওয়াদা করেছিল কখনো ধূমপান করবেন না, তাহলে সেই কথা মিথ্যে ছিল। ভূমির মন খারাপ হলো। মুখ ফিরিয়ে নিল প্রলয়ের দিক থেকে। কিঞ্চিত অভিমান উকি দিল। অভিযোগ করতে ইচ্ছে হলো, বলতে ইচ্ছে হলো, কেন আপনি কথা দিয়েও কথা রাখলেন না? আপনি তো জানেন সিগারেটের গন্ধ আমার সহ্য হয় না। কিন্তু কিছুই বলতে পারলো না ভূমি। প্রলয় তার আর একটু ঝুঁকে মসৃণ ওষ্ঠে শব্দ করে ওষ্ঠ ছোঁয়ালো। এরপর ভূমির দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করলো। ভূমি ওড়না দ্বারা নিজের মুখ চেপে ধরলো। অর্ধাঙ্গিনীকে চিবুক ছুঁয়ে মুখটা নিজের দিকে ফেরালো। প্রলয় বলল, ভুল হয়ে গেছে, কিন্তু তুমি চাইলে সিগারেটের উটকো গন্ধটা দূর করতে পারো। ভূমি অবাক চোখে তাকালো। এভাবে তাকাতে দেখে প্রলয় বাঁকা হাসলো। ভূমির বাহু ধরে উঠিয়ে বিছানায় নিয়ে গিয়ে বসালো। নিজে থেকে গিয়ে বারান্দার দরজার ঘরের বাতি নিভিয়ে দিল। ঘুম বাতি জ্বলছে। হুট করে আলো নিভে যাওয়ায় সবকিছুই অন্ধকার লাগতে শুরু করেছে। কিছুটা সময় যেতেই ঘুমবাতির আবছা আলোয় সে দেখতে পেল প্রলয় একদম তার সামনে। চমকে উঠল সে। কিছুটা ভয় পায়। বুকে 2 হাত চেপে রেখেছে। ভূমিকে বিছানায় শুইয়ে দিল প্রলয়। এতটা সময় অপেক্ষা করানোর শাস্তি তো পেতেই হবে। ভূমির ওপর ঝুঁকে প্রলয় বলল, নতুন নতুন বিয়ে হয়েছে, ঘন ঘন প্রেম আর আদর পাবে, এটাই স্বাভাবিক। ভূমিকে বিছানার সঙ্গে চেপে ওষ্ঠাধর মিলিয়ে দিল। খুবই রুক্ষভাবে চুম্বন সৃষ্টি করেছে প্রলয়। নিজেকে নিয়ে ভূমির মাঝে কোনো খারাপ লাগা রাখবে না সে। না, আর সিগারেট ধরবে। বেশ কিছুক্ষণ পর ভূমির ওষ্ঠদয় ছেড়ে গ্রীবাদেশে নেমে এলো প্রলয়। মুহূর্তেই কিঞ্চিত ব্যথা অনুভূত হলো ভূমি। চিনচিনে ব্যথার সঙ্গে হালকা জ্বালাও করছে। সমস্ত ভর ভূমির ওপর। বিছানার সঙ্গে লেপ্টে রয়েছে মেয়েটা। এদিকে বিছানার গদি থেকেও ভূমিকে বেশি কোমল মনে হলো প্রলয়ের। ভূমিকে নিজের সঙ্গে জড়িয়ে নেশালো শান্ত স্বরে বলল, এতটা কোমল না হলেও পারতে। মাঝে মাঝে তো আমার ভয় হয় কখন না জানি গলে যাও। প্রলয় আবারও মগ্ন হলো তার ভূমিকন্যাতে। তীব্র অনুভূতির চাবুক আঘাতে মূর্ছা যাচ্ছে দুটি দেহ। আবারও সেই সুমধুর লীলায় মেতে উঠল কপত কপতি। সাক্ষী হয়ে থাকলো একটি নির্জন প্রহর। রাতে 2টো। একাধারে সিগারেটের ধোঁয়া বিলীন করছেন মেহরাব শিকদার। ঘুম আসছে না কিছুতেই। কিছু একটার চিন্তা ওনাকে ঘুমোতে দিচ্ছেন না।
বিছানা ছেড়ে উঠে বারান্দায় চলে এসেছেন তিনি। এরই মাঝে দুটো সিগারেট পুড়িয়ে ফেলেছেন। ঘরে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন ফিরোজা। রাত তো কম হয়নি। মেহরাব শিকদার নিজের অনিশ্চিত ভবিষ্যতের জন্য বড্ড চিন্তিত। কি হবে যখন ফিরোজা সব সত্যি জেনে যাবেন? তিনি যে বড্ড ভালোবাসেন নিজের অর্ধাঙ্গিনীকে। মাথা ধরে আসছে ওনার। অতীতের একটা ভুল সিদ্ধান্তে জীবনটা ওলটপালট হয়ে গিয়েছে, কিন্তু সেই ঘটনার জন্য মোটেও অনুতপ্ত নন তিনি। সেই অধ্যায় তো তখনই শেষ করে দিয়েছিলেন, কিন্তু অতীত পিছু ছাড়লে তো। তবে যাই হোক, অতীত আর কিছু সত্য থেকে কখনোই পর্দা তোলা যাবে না। দরকার পড়লে নিজের পথের কাঁটা তিনি যে কোনো মূল্যেই উপড়ে ফেলবেন। ঘুম না হওয়ায় চোখ অসম্ভব লাল হয়ে রয়েছে। তিনি আর সময় অতিবাহিত না করে ঘরে ফিরে এলেন। ফিরোজার চুলে কিছুক্ষণ হাত বুলিয়ে দিয়ে কয়েকটা কথা ভীষণভাবে আওড়ালেন। আমার তোমাকে হারানোর বড্ড ভয় হয় ফিরোজা। অতীতে আমি কিছুতেই তোমার সামনে আসতে দেব না। তার জন্য যা করতে হয় আমি করব। আমি মোটেও পিছুপা হব না। মহুয়া আর ভূমিকে আমার বর্তমানে কিছুতেই পদার্পণ করতে দেব না। তুমি আর অর্পণ তো আমার সব। কিন্তু আফসোস, ফিরোজা ওনার একটা কথাও শুনতে পেলেন না। শুনলে হয়তো গল্পটা অন্যরকম মোড় নিত। মেহরাব শিকদার অন্য পাশে শুয়ে পড়ল। রাত তো কম হলো না। এবার একটু ঘুমানোর চেষ্টা করা প্রয়োজন। সকালে হসপিটালেও যেতে হবে। ঘুমাতে না পারলে সারাদিন মাথা ব্যথা থাকবে প্রত্যুষে। নীলিমায় ধূসর রঙা মেঘের ঝাঁক বাতাসের তালে ভেসে বেড়াচ্ছে। ভূমির বুকে মাথা রেখে ঘুমিয়ে রয়েছে প্রলয়। মেয়েটাকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে। একটু নড়াচড়া করার সুযোগটুকু নেই। ঘুমের মাঝে নিজের ওপর ভার কিছুটা অনুভূত হলো ভূমির। সূর্য এখনো উদয় হয়নি, তবে সকাল হতে শুরু হয়েছে। ভূমির ঘুম হালকা হয়েছে। একটু একটু করে চোখ মেলে তাকালো সে। ফজরের নামাজ আদায় করার জন্য এখনো অনেকটা সময় বাকি রয়েছে। এদিকে তাকে ঘুমের ঘোরে শক্ত করে জড়িয়ে ধরেছে প্রলয়। বহু কষ্টে হাত বের করে প্রলয়কে সরানোর চেষ্টা লেগে পড়ল ভূমি। প্রথম কয়েকবার ব্যর্থ হলেও মিনিট দুয়েক পর ঠিকই সফল হলো। ভূমি বিছানা ছেড়ে নামলো। ওয়াইড্রপ থেকে নিজের প্রয়োজনে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ছুটে গেল। তাড়াহুড়ো করেই গোসল সারবে। কাল ফজরের নামাজ আদায় না করে পড়ে পড়ে ঘুমিয়েছে। বেলা করে ঘুম ভেঙেছে। শাশুড়ি মা তো এসব মোটেও পছন্দ করেন না। রোজ দেরি করে ঘুম ভাঙা তারও পছন্দ না। এখন থেকে প্রলয়কে বলবে প্রতিদিন তার ফোনে অ্যালার্ম দিয়ে দিতে। এরই মাঝে গোসল করে ফজরের নামাজ আদায় করে নিল। এরপর ভেজা কাপড়গুলো বারান্দায় জানালার ধারে ঝুলে থাকা পর্দাগুলোকে সরিয়ে দিলেন। হুট করে খুলে দিল ভূমি। প্রত্যুষে তেজি সমীরণ এসে ভিড় জমালো পুরো ঘরময়। শীতল সমীরণে গা শিরশির করে উঠল। ভেজা চুলগুলো মেলে দিল ভূমি। এখন হয়তো কেউই ঘুম থেকে ওঠেনি। সবে 6:30 বাজছে। তোয়ালে দিয়ে চুলগুলো ভালো করে মুছে নিল। চট করে প্রত্যুষে ঘুমাচ্ছে। এখনো প্রলয় ঘুমাচ্ছে। তাকে আর জাগালো না সে। এ বাড়িতে আসার পর জেনেছে লোকটা একটু ঘুম কাতুরে। দেরি করে ঘুম থেকে উঠতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। রাতে ঘুমানো দেরি করে। 1টা-1:30 অবধি জেগে থাকার অভ্যেস রয়েছে এমপি মশাইয়ের। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। মৃদুমন্দ বাতাসের দাপটে সেই বৃষ্টির কণা বারান্দা এবং জানালার রেলিং ভেদ করে লুটোপুটি খাচ্ছে। ছোট ছোট ফুলের সফেদ মেঝেতে। আজ হসপিটালে যাননি মেহরাব শিকদার। হুট করে শরীরটা সকাল থেকে খারাপ লাগছে। প্রেশার বেড়েছে অনেকটা। স্বামীর অসুস্থ শরীর নিয়ে চিন্তায় ভুগছেন ফিরোজা। সকাল থেকে সেবা যত্নে লেগে পড়েছেন তিনি। মেহরাব শিকদারকে অনেকবার জিজ্ঞাসা করেছেন কি নিয়ে এত চিন্তা করছেন তিনি, কিন্তু কিছুতেই জবাব মিলল না। অর্পণ নিজেই তার বাবার জন্য ঔষধ আর কিছু ফল কিনে দিয়ে গেছিল। হসপিটালে যাওয়ার আগে বলে গিয়েছিল। ছেলের কথা কিছুতেই ফেলতে পারলেন না তিনি। দুপুরে মেহরাব শিকদারের জন্য হালকা মশলা জাতীয় খাবার রান্না করেছিলেন ফিরোজা। ফুলকপি, টমেটো, মটরশুঁটি দিয়ে সবজি আর ছোট মাছ দিয়ে পালং শাক রান্না করেছিলেন। গরম ভাতের সঙ্গে 2 টুকরা লেবু আর শসাও দেওয়া হয়েছিল। তারপর খাওয়া শেষে অর্পণের কিনে আনা কমলা, মালটা আর নাশপাতি খেতে দিয়েছিলেন ফিরোজা। কর্তব্যের খাতিরে একবার দেখা করে গিয়েছিলেন ভূমি। লোকটার মুখ অব্দি দেখতে ইচ্ছা করে না, কিন্তু অসুস্থ মানুষের ওপর রাগ, হিংসা বা ঘৃণা দাবিয়ে রাখতে নেই। ঘরে শুয়ে বসে সময়ও কাটছিল না তার। এদিকে ঘুমও আসছিল না। পূর্ণতা পুষ্পিতা দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে। তাই সে ভাবলো একবার গুলবাহারের ঘরে যাওয়া যাক। ওনা মাথায় পেঁচিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। এরপর সিঁড়ি ভেঙে নিচতলায় চলে গেল। গুলবাহারের ঘরের দরজার সামনে এসে ভূমি দাঁড়ালো। দরজায় টোকা দিয়ে বলল, নানিমণি আসবো? তাসবিহ পড়ছিল গুলবাহার। সেটা থামিয়ে ভূমিকে ঘরে আসার জন্য ইশারা করলেন। অনুমতি পেয়ে ভূমি ওনার ঘরের ভেতর প্রবেশ করলো। গুলবাহার কিছুটা নড়েচড়ে বসলেন।
আজ হুট করে পা আর হাঁটুর ব্যথাটা বেড়েছে। ভূমি গিয়ে বিছানার সামনে দাঁড়ালো। গুলবাহার বিছানায় বসতে বললেন। ওনার কথা অনুযায়ী ভূমি বিছানায় বসলো। তাসবিখানা বালিশের পাশে রেখে হাঁটুতে হাত রাখলেন। এরপর ভূমিকে জিজ্ঞাসা করলেন। আসলে নানুমণি, ঘরে শুয়ে বসে থাকতে আমার ভালো লাগছিল না। চুপ করে রইলেন গুলবাহার। পরপরই ভূমি উচ্ছ্বাসিত কণ্ঠে আবারও বলল। আমি কি আপনার পায়ে মালিশ করে দেবো নানুমণি? চট করে গুলবাহার তাকালেন ভূমির দিকে। না বলতে মেয়েটা কি অবলীলায় বুঝতে পেরে গেল যে ওনার পায়ের ব্যথা করছে। মনে মনে খুশি হলেও প্রকাশ করলেন না তিনি। নিজেকে কঠোরভাবে উপস্থাপন করলেন। কড়া গলায় বললেন। তেমন কিছুই না নানুমণি, তখন খাবার টেবিলে বসার সময় দেখেছিলাম আপনি বারবার হাঁটু ধরছিলেন, আর চোখ মুখও কেমন ফ্যাকাশে হয়েছিল। আমি ভাবলাম হয়তো আপনার হাঁটুতে ব্যথা। এবার কিছুটা নরম হলেন গুলবাহার। ব্যাপারটা সহজ করে মেনে নিলেন। আপোষ করে নিলেন ভূমির সঙ্গে। মনে মনে ভীষণ খুশি হলো ভূমি। অন্তত গুলবাহার কিছুটা নরম হয়েছেন। একদিন মাধুরীও তাকে আপন করে নেবেন, সম্পূর্ণ বিশ্বাস রয়েছে তার। ভূমি সরিষার তেল হাতে নিয়ে গুলবাহারের পায়ে মালিশ করতে শুরু করলো। ভদ্রমহিলা বেশ আরাম পাচ্ছেন। চোখ দুটো মৃদু মুদে আসছে। ঘুম আসছে ভীষণ। এতক্ষণ কিনা ব্যথায় কাতরাচ্ছিলেন। গোধূলি বিকেল খুব একটা ছাদে ওঠা হয় না ভূমির। সারাক্ষণ ঘরে শুয়ে বসে আর সংসারের কাজেই সময় কাটায় সে। এভাবে দিব্যি চলছে তার। আজ খুব ইচ্ছে হলো ছাদে ওঠার, তবে একা যাওয়ার অনুমতি নেই। প্রলয় তাকে বারণ করেছে একা বাড়ির বাহিরে অথবা ছাদে না উঠতে। এখন সময়টা গোধূলি বিকেল। পশ্চিম আকাশে প্রকাণ্ড সূর্যটা ক্রমশ নিভন্ত। আকাশ এখন একদমই পরিষ্কার। দেখে মনে হচ্ছে না দুপুরে বৃষ্টি হয়েছিল। বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে রোদ উকি দিয়েছিল তখন। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে ভূমি। ছাদ বাগানের গাছগুলোর পাতায় পাতায় বৃষ্টির কণা। গাছের অনেক ফুল ফুটেছে। পূর্ণতা পুষ্পিতার বাগান করতে ভালোবাসে। নানান জাতের ফুল গাছ লাগিয়ে রেখেছে। একটা বড় কাঠগোলাপ গাছ লাগিয়েছে, সাদা আর ম্যাজেন্টা রঙের সংমিশ্রণ। ফুলগুলো খুবই পছন্দের, তীব্র সুবাস ছড়ায়। পাশেই আর একটা মাঝারি কাঠগোলাপের গাছ, সাদা আর হলুদের সংমিশ্রণ। ফুল ফুটেই থাকে সবসময়। এছাড়াও বেলি গোলাপ, চন্দ্রমল্লিকার নয়নতারাও তো রয়েছে। সেদিন প্রলয়ের প্রতি অভিমান ছিল প্রচন্ড, তাই এসব খেয়ালই করেনি ভূমি। দোলনায় বসে সময় কাটিয়েছিল। তবে আজ তার মন একদমই ফুরফুরে। এদিকে ফুলগুলোর ফটোগ্রাফি করছে পূর্ণতা পুষ্পিতা। কাল পরীক্ষা নেই, আবার 2-3 দিন পর পরীক্ষা, তাই একটু সময় কাটাতে পারছে। পুষ্পিতা মুঠোয় করে অনেকগুলো কাঠগোলাপ ফুল তুলে ভূমির কাছে এলো। হলুদ ম্যাজেন্টা দুটোরই রয়েছে। ফুলগুলো পেয়ে ভূমি খুশি হয়ে গেল। অধর কোণে হাসি ফুটে উঠল। এই সুযোগে ভূমির কয়েকটা ছবিও তুলে ফেলেছে পূর্ণতা। সে ভালো ছবি তুলতে পারে। পুষ্পিতা জিজ্ঞাসা করলো। ভাবিমণি, এই ফুলগুলো তোমার বিনিতে লাগিয়ে দিই? ভূমির আশেপাশের ছাদ আর জানালাগুলোর দিকে তাকালো। না, কেউই নেই আশেপাশে। মাথার উপর থেকে ওড়না সরিয়ে ফেললো ভূমি। পুষ্পিতা তার লম্বা বেনুনিতে ফুলগুলো লাগিয়ে দিল। সবটা ভিডিও করছে পূর্ণতা। শেষে কানের পেছনটাতেও একটা ফুল গুজে দিল ভূমিকে। নিজের দিকে ফিরিয়ে পূর্ণতা বলল। প্রত্যুত্তরে ক্ষীণ হাসলো ভূমি। পুষ্পিতার হাত থেকে দুটো ম্যাজেন্টা রঙের কাঠগোলাপ নিয়ে একটা পূর্ণতার কানের পেছনে আর একটা পুষ্পিতার কানের পেছনে গুজে দিল। এরপর দু বোনের গালে টেনে বলল। তোমাদেরও ফুল পরি লাগছে, রায়বাঘিনী ননদিনা। পূর্ণতা এবার জিজ্ঞাসা করলো। আচ্ছা ভাবিমণি, মা যে তোমার সঙ্গে খারাপ আচরণ করে, তোমার কি আমাদের মায়ের উপরে রাগ হয় না? হাসি থেমে গেল ভূমির। সহসায় চিন্তার ভাঁজ পড়লো চোখে মুখে। একটু অপেক্ষা করিয়ে মনে মনে উত্তর সাজাতে ব্যস্ত হয়ে পড়লো। পূর্ণতা পুষ্পিতা প্রত্যুত্তরের আশায় এক দৃষ্টিতে চেয়ে রয়েছে ভূমির দিকে। ব্যাপারটা বুঝতে পেরে ক্ষীণ হেসে ভূমি বলল। ওনার মাঝে আমি এমন একজন মাকে দেখতে পাই যিনি তার সন্তানের খুশির জন্য সবকিছু করতে পারেন, একদম আমার আম্মার মতো। আমি ওনার অবস্থা বুঝতে পারি। আমি জানি একদিন উনি আমাকে আপন করে নেবেন, ক্ষণে ক্ষণে চোখে হারাবেন। চমচ দু বোন দুটোতে হা করে চেয়ে রয়েছে ভূমির দিকে। তাদের ভাবি মনে যতই শান্তশিষ্ট হোক না কেন প্রচন্ড ভালো, তাই তো এই অল্প সময়ে তারা মিশে যেতে পেরেছে। এমনিতে ওরা অচেনা মানুষদের সঙ্গে খুব সহজে মিশে যেতে পারে না। ভূমির প্রতি তাদের শ্রদ্ধা বেড়ে গেল। পূর্ণতা পুষ্পিতে সে জাপটে ধরলো ভূমিকে। দুজনে একসাথে বলে উঠল। তোমাকে আমাদের বড় ভাইয়ের বউ অর্থাৎ ভাবিমণি হিসেবে পেয়ে আমরা সত্যি খুব খুশি। তুমি খুব ভালো ভাবিমণি। মেয়ে দুটোর বাচ্চা মতে হেসে উঠল ভূমি। মনটা খুবই ফুরফুরে লাগছে। ভাগ্যিস ওদের সঙ্গে আজ ছাদে এসেছিল।
এমন করে মাঝে মাঝে ছাদে আসা প্রয়োজন। ওরা আরো কিছুক্ষণ ছাদেই সময় কাটালো। প্রায় ৮ ঘন্টা পর ছাদ থেকে নেমে গেল পূর্ণতা পুষ্পিতা আর ভূমি। মাথার ওড়না পেঁচালে এত যত্নের ফুলগুলো পড়ে যেতে বা নষ্ট হয়ে যেতে পারে, তাই মাথায় আর ওড়না পেঁচালো না ভূমি। সেভাবে পূর্ণতা পুষ্পিতার সঙ্গে নিচে নেমে গেল। সিঁড়ি দিয়ে নামার সময় ভূমিকে আগে আগে যেতে দিয়েছিল ওরা দুবোন, পেছন থেকে যেন ভূমির চুলের ভিডিও করে বড় ভাইয়াকে পাঠাতে পারে, সেই জন্য এমন বুদ্ধি। ঘরে এসে ফোনের লক খুলে ভূমি দেখতে পেল প্রলয় তাকে অনেকবার কল করেছিল, তখন সে ছাদে ছিল, ফোন সঙ্গে করে নিয়ে যায়নি। হাতে করে ফোনটা বহন করতে ইচ্ছে করে না তার, ভারী ভারী লাগে। এবার ভূমি নিচে থেকে প্রলয়ের নাম্বারে ডায়াল করলো। রিং হবার সঙ্গে সঙ্গে কল কেটে দেওয়া হলো। হয়তো প্রলয় ব্যস্ত আছে, আর নয়তো কল ব্যাক করবে, হয়েছেও তাই। প্রলয় কল ব্যাক করেছে, সঙ্গে সঙ্গে কল রিসিভ করলো ভূমি। সে কিছু বলবে তার আগেই ওপাশ থেকে প্রলয় বলল, কি ব্যাপার, বড়কে খুব বেশি মিস করছিল বুঝি? এই তো আর ঘন্টা খানেক পরে চলে আসবে শোনা। প্রলয়ের কথা শুনে মাথায় হাত ভূমি। কোথায় সে মনে করেছিল হয়তো জরুরি কোনো কাজে লোকটা তাকে কল করেছিল, কিন্তু হলো তার উল্টো। কণ্ঠস্বর খাদে নামিয়ে ভূমি বলল, আপনি তো আগে এমন ছিলেন না, হঠাৎ করে পাল্টে কেন গেলেন? কি করে পাল্টালেন? কোথায় পাল্টে গেলাম? তোমাকে তো প্রতিদিন ভালোবাসি। গম্ভীর এমপি মশাই হুট করেই কেমন যেন হয়ে গেল, কেমন দুষ্টু দুষ্টু কথা বলে। ফোনের অপর প্রান্তের ব্যক্তিটি বুকে হাত রাখলো। আলহামদুলিল্লাহ, ভূমিকন্যা বলতে শিখিয়েছে, সহজ হতে চেষ্টা করছে, এটাই অনেক। ভূমিকে আরেকটু বাজাতে প্রলয় বলল, তোমার কথা শুনে আমার ভীষণ প্রেম প্রেম পাচ্ছে। কি করা যায় বলো তো? 10,000 হাত দূরে থাকুন এমপি মশাই। এখন তো 10 ইঞ্চি দূরত্ব সহ্য হচ্ছে না জান। রাখছি নানুমণি। এক প্রকার মিথ্যে বলে কল কেটে দিল ভূমি। লোকটা দিনকে দিন লাগাম ছাড়া হয়ে যাচ্ছেন, কোনো কথায় আটকায় না। তিনি কি বুঝতে পারছেন না ওনার এহেন কথায় অষ্টাদশী কন্যার মনে প্রেমের মাদল বাজছে? উনি কি বুঝতে পারছেন না অষ্টাদশী কন্যার মনে অনুভূতির তীব্র জোয়ার আছড়ে পড়ছে? থাম মেরে বিছানায় বসে পড়ল ভূমি। প্রলয়ের সঙ্গে কথা বলতে গেলে লজ্জারা হানা দেয়। সময় প্রবাহমান। দেখতে দেখতে 3টে মাস কি অবলীলায় কেটে গেল। প্রলয়ের সঙ্গে সংসার জীবনে বেশ ভালোই কাটছে ভূমির। এরই মাঝে পূর্ণতা পুষ্পিতার মাধ্যমিক পরীক্ষার ফলাফল বের হয়েছে। দুজনেই গোল্ডেন প্লাস পেয়েছে। পরিবারের সবাই খুব খুশি ওদের রেজাল্টের জন্য। মহুয়া খুশি খুশি ওদের রেজাল্টের জন্য। মহুয়া এসেছিল আরশদের সঙ্গে। মেয়ের শ্বশুরবাড়ি এসে 2 দিন থেকে গিয়েছিলেন তিনি। একমাত্র ভূমির জোরাজুরিতেই তিনি এসেছিলেন। শিকদার বাড়িতে আসার কোনো ইচ্ছেই ছিল না ওনার। মেয়ের কথা ফেলতে পারেন না তিনি। 2 দিন থেকে আজ ফিরে গিয়েছেন গ্রামের বাড়িতে। তিনি যতদিন ছিলেন এক মুহূর্তের জন্য ওনাকে সহ্য করতে পারছিলেন না মেহরাব শিকদার। মহুয়া ওনার সম্পর্কে এমন কিছু সত্যি জানেন যেটা ওনার জন্য সমস্যার কারণ হতে পারে, তাই তো মহুয়া ওনার চক্ষুশূল। যাওয়ার আগে মহুয়া ঘুরে ফিরে সেই একই কথা বলে গিয়েছিলেন, একটু সাবধানে থাকবেন, আপনার মুখোশ ক্রমশ উন্মোচিত। যেই সন্তানকে এতদিন অবহেলা করেছেন, একদিন সেই সন্তানকেই দুনিয়ার কাছে পরিচয় দিতে হবে। তখন কোথায় পালাবেন? আপনার জন্য পালানোর পথ আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। মেহরাব শিকদারের সেদিন খুব মাথা গরম হয়েছিল। মহুয়াকে খুন করতে ইচ্ছা হচ্ছিল, তাই তিনি ভাবলেন ভূমিকে আজ সাফ সাফ কিছু কথা বলে দেওয়াই প্রয়োজন। ভূমির ঘরের সামনে এসে কড়া নাড়লেন মেহরাব শিকদার। সঙ্গে সঙ্গে ভূমি গিয়ে ঘরের দরজা খুলে দিল। কোনো কিছু তোয়াক্কা না করে মেহরাব শিকদার ঘরের ভেতর চলে এলেন। কোনো রকমের ভূমিতা ছাড়াই বললেন, তোমরা মা মেয়ে মিলে চাইছোটা কি শিকদার বাড়ির বউ হয়ে বউয়ের মতোই থাকবে? বাড়ির মেয়ে হওয়ার চেষ্টা করবে না? তোমার মায়ের কাছ থেকে এই কথাটা তো জেনেছো যে আমি তোমাকে নিজের মেয়ে বলে স্বীকার করি না, আর কোনোদিন করব না। শিকদার বাড়ির লোকেরা বুঝি কুটুমদের আপ্যায়ন করতে ভয় পায়? আপনাকে যতই দেখি ততই আপনার প্রতি ঘৃণা তরতর করে বাড়তে শুরু করে। বাবারা বুঝি এমনই হয়? যতই সত্যটা লুকানোর চেষ্টা করুন না কেন, সত্যিটা একদিন সবার সামনে আসবেই। একটা মানুষ কি করে এতটা জঘন্য হতে পারে? তোমার যা ইচ্ছে তুমি ভাবতে পারো, আমার কিছু যায় আসে না। আপনাকে নিজের বাবা ভাবতেও ঘৃণা করে। আমি তো তোমাকে মেয়ে বলেই মানি না, আর না তোমার সাথে কোনো সম্পর্ক আছে আমার। তাচ্ছিল্য করে হাসলো ভূমি। প্রথম দিনের সম্মানবোধ আজ আর নেই। এমন একটা লোকের প্রতি কি করে সম্মান আসবে? এত পাপ, এত অন্যায় করার পরেও তার মাঝে কোনো অপরাধ বোধ নেই। চোখে চোখ রেখে তেজি স্বরে বলল, রক্তের সম্পর্ক কি এত সহজে মুছে ফেলা যায়?
ভূমির এখনো এমন আত্মবিশ্বাস আর সাহস দেখে রাগে গা জ্বলে যাচ্ছে মেহরাব শিকদারের। সমস্ত রাগ দাঁতে দাঁত চেপে সহ্য করেও রাখতে পারছেন না তিনি। চোখ দিয়ে যে আগুন ঝরছে। শিকদার বাড়ির রক্ত বলে কথা, রাগ তো এদের রক্তে রয়েছে। মেহরাব শিকদার মৃদু চেঁচিয়ে বললেন, বেশি বার বেরো না মেয়ে, আমার সম্পর্কে এখনো তোমার কোনো ধারণাই হয়নি। ধারণা হবার বাকিটা কি রেখেছেন? কি মনে করেছেন আমি আপনার সম্পর্কে কিছুই জানি না? একটু বেশি জেনেই ফেলছো। আমার অন্য রূপ দেখোনি তাই এত সাহস দেখাচ্ছ। একটাবার ভাবুন তো, যদি আপনার সব সত্যিটা আমি সবার কাছে বলে দিই, আর ভয়, সেটা তো আমি আমার বাবাকেও পাই না। ভুলে যাবে না শিকদার বাড়ির রক্ত আমার শরীরেও বইছে। তুমি কি ভেবেছো তুমি বললেই সবাই তোমার কথা বিশ্বাস করবে? শুধু মুখে কেন বলবো, প্রমাণ করে দেখাবো। এবার কিছুটা ঘাবড়ে গেলেন মেহরাব শিকদার। ক্রমশ ঘামতে শুরু করেছেন তিনি। সত্যি কি ভূমি মুখে যা বলেছে তেমনটাই করবে? না, এমনটা তো হতে দেওয়া যায় না। এত বছরের সমস্ত খ্যাতি সম্মানে একটি মেসে যে শেষ হয়ে যাবে, তা কি করে হতে দেওয়া যায়? আর এক মুহূর্ত দাঁড়ালেন না তিনি। বড় বড় পা ফেলে ভূমির ঘর থেকে বেরিয়ে গেলেন। মেহরাব শিকদার চলে যেতেই কয়েক ফোঁটা অশ্রুকণা আঁখি পল্লব হতে গড়িয়ে পড়ল। এতক্ষণ নিজেকে ক্রমাগত শক্ত রাখার চেষ্টা করছিল, কিন্তু সেও তো একটা মানুষ। বাবাকে বাবা বলার অধিকার তো তারও আছে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, যেখানে বাবাকে বাবা বলে ডাকা যায় না, তাকে তো সন্তান হিসেবে পরিচয় দেয়া না। মেহরাব শিকদার খুব কাঁদতে ইচ্ছে করছে ভূমির। মাঝে মাঝে পূর্ণতা পুষ্পিতাকে দেখলে বড্ড আফসোস হয় তার। মোর্শেদ শিকদার কত স্নেহ করে ওদের দুটোকে, এমনটা তো তার ক্ষেত্রেও হতে পারত। বহু কষ্টে কান্না সংবরণ করলো ভূমি। ওড়না দিয়ে চোখ মুছে নিল সঙ্গে সঙ্গে। ঘরের দরজা খোলা, যে কেউ চলে আসতে পারে, প্রলয় যে কোনো সময় চলে আসতে পারে। এরই মাঝে দরজায় কেউ কড়া নাড়লো। ভূমি নিজেকে একবার আয়না পর্যবেক্ষণ করলো। ভেতর থেকে অনুমতি পেয়ে ঘরের ভেতর প্রবেশ করলো অর্পণ। তার হাতে একটা লাল ব্যাগ। আসার সময় আইসক্রিম কিনে এনেছিল। ব্যাগটা ভূমির দিকে এগিয়ে দিয়ে অর্পণ বলল,